E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, বসো। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? জয়, প্রিয়াঙ্কা, সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এমন একটা ইস্যু নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো বা আমরা আলোচনা করব, যেটা খুব মজার, এবং আমার বিশ্বাস তোমরা এই বিষয়টা পড়ে তোমাদের খুব ভালো লাগবে। কেন ভালো লাগবে? যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা কিন্তু আমাদের নিজেদের জীবনের সাথে জড়িত। আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে আমাদের রাজনৈতিক জীবন, সমাজনৈতিক, অর্থনৈতিক যেভাবে আমরা আছি, এই যে ইস্যুটা নিয়ে আমরা আলোচনা করব তার থেকে আমরা কেউ দূরে নয়, এর সাথে আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। এবং আমি জানি তোমরা ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত তোমরা সমাজবিদ্যার বিভিন্ন বিষয়গুলো সোশ্যাল স্টাডি বা সমাজবিদ্যা নামে তোমরা এটা পড়েছো, ভূগোল পড়েছো, এখানে তোমরা পৌরনীতি পড়েছো, ঠিক আছে? তো এই প্রথম ক্লাস 9ম শ্রেণীতে যখন তোমরা এসেছো, প্রথম একটা সেপারেট বিষয় হিসাবে, আলাদা বিষয় হিসাবে কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা তোমরা পড়াশোনা করছো, ঠিক আছে? আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা তোমাদের বইয়ের শুরুতেই আছে এবং সেটা প্রায় প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়টার নাম হলো কি? গণতন্ত্র। বলো বিষয়টার নাম কি? গণতন্ত্র। এই বিষয়টা মানে আমরা ছোটকাল থেকে যারা বড় হয়েছে, তোমরা এখন স্কুলে পড়াশোনা করছো, এমনকি কেউ আছো এখানে যে গণতন্ত্র শব্দটা শুনোনি? তোমরা শুনেছো না সবাই? এটা সবাই শুনেছো? তোমরা নিজেদেরকে ইনভলভ করবে। আমরা চাইবো ক্লাসটাকে আমরা প্রাণবন্ত করার জন্য আমি শুধু একা কথা বলবো না, তোমরাও বলবে, এবং আমাদের এই ক্লাসটাও কিন্তু একটা গণতান্ত্রিক ক্লাস। কিভাবে সেটা আমি তোমাদের বুঝাবো, কিন্তু গণতান্ত্রিক কিভাবে হবে? আমি যদি একা বলে যাই তাহলে এটা গণতন্ত্র হবে না, আর তোমরা সহ যদি বলো তাহলে সেটা হবে সত্যিকারের গণতন্ত্র, এবং এটাও হবে একটা গণতান্ত্রিক ক্লাস। যেহেতু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে গণতন্ত্র। তোমরা যখন স্কুলে যাও বা স্কুল থেকে আসো এবং টাউনে যাও, চলাফেরা করো, তোমরা দেখে থাকবে যে রাস্তাও কতগুলো মানুষ একসাথে জড়ো হয়ে আছে। তারা কোনো বিষয় সম্পর্কে বলছে, কোনো ডিমান্ড করছে, তারা একটা অ্যাসেম্বলি বা তারা সভা করছে। কেউ যদি জিজ্ঞেস করে কি করছেন, বলে আমরা সরকারের কাছে একটা দাবি করছি। কেন দাবি করছেন? বলে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কোনো একজন গরিব মানুষ একটা এসডিএম অফিসে যাচ্ছে, তখন এসডিএম অফিসে যখন অফিসারের কাছে যাবেন, তাকে বলা হচ্ছে তুমি যাবে না। তখন সে বলবে কেন? আমার কি গণতান্ত্রিক অধিকার নেই? আমি গরিব মানুষ বলি কি আমি গণতন্ত্র নেই আমার? আমি কি যেতে পারবো না? সেও বোঝে গণতন্ত্রটা কি।
আমরা যদিও প্রাতিষ্ঠানিকভাবে শব্দগতভাবে এটা কি আমরা আলোচনা করব, যে বিষয়টা আমি তোমাদের সাথে একের পর এক আলোচনা করব, সেটা হলো গণতন্ত্র কি, কোত্থেকে শব্দটা এসছে, তার মানে কি, তার সংজ্ঞা কি, এবং তার বৈশিষ্ট্যগুলো কি, এবং তার কত প্রকারের গণতন্ত্র আমাদের আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে তোমাদেরকে আমি যেটা বলতে চাইব সেটা হলো যে গণতন্ত্র ব্যাপারটা আসলে কি। এটা বলার আগে চলো আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো। দেখতে পাচ্ছ ছবিটা? এই ছবিটা পৃথিবীর একজন মহান মানুষের, নাম শুনে থাকবে অনেকে। ওনার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। বলো তো কি নাম? তোমরা নাম শুনেছ? ঠিক আছে। এই কে উনি? উনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, মানুষের লোকসংখ্যার দিক থেকে নয়, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমেরিকার এক সময়ের উনি রাষ্ট্রপতি ছিলেন। কেন বিখ্যাত জানো? আমেরিকান সমাজের একটা কলঙ্ক ছিল, যে সময় আমেরিকাতে দাস প্রথা ছিল, মানুষের একদম দাস করে রাখতো, স্লেভ করে রাখতো। পৃথিবী থেকে, আমেরিকার সমাজ থেকে প্রথম দ্য ডাইনাস্টি অফ স্লেভস বা স্লেভের যে রুল, স্লেভের যে শাসন বা স্লেভদের যে জীবন ব্যবস্থা, সেটা আমেরিকার থেকে কিন্তু উনি দূর করেছিলেন, এবং সেটা পৃথিবীর বুক থেকে উনি প্রথম শুরু করেছেন, যে দেশে কোনো দাসপ্রথা থাকবে না, যেখানে একটা মানুষ হয়ে অন্য মানুষের অধীনে তার জীবনের সমস্ত সত্তা স্বাধীনতা বিক্রি করে দিয়ে তার সাথে কাজ করবে, এটা যেন মানুষের না হয়, সেজন্য উনি বিখ্যাত। আরেকটা কারণে উনি বিখ্যাত, যে শব্দটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি গণতন্ত্র, তো সেই গণতন্ত্রের একটা অসাধারণ তিনি একটা ডেফিনিশন দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান যারাই পড়ে, এমন কোনো ছাত্র সারা পৃথিবীতে নেই যারা জানে না যে গণতন্ত্রের সংজ্ঞা যেটা আব্রাহাম লিঙ্কন দিয়েছেন। ঠিক আছে। তারপরে আমি বলবো উনি কি বলেছেন, তার পাশাপাশি তোমাদের আমি আরেকটা ছবি দেখাচ্ছি। তোমরা বলতে পারো যে এই যে ছবিটা আছে, এটা হলো আমাদের দেশের জাতীয় সংসদের ছবি, পার্লামেন্টের ছবি, আমাদের ন্যাশনাল পার্লামেন্টের ছবি। ঠিক আছে। এটা কি জানো? এটা হলো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, এটাকে বলা হয় গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির। কেন বলা হয়? আমরা জীবনে কিভাবে চলবো, আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের সংবিধান কি পথে আমাদের চালাবে, যা কিছু সিদ্ধান্ত আমাদের সকলের জীবনের জন্য প্রণীত হয়, সকল সিদ্ধান্তগুলো এখান থেকে রচিত হয়। তা আমাদের গণতান্ত্রিক জীবন ব্যবস্থার সাংবিধানের আন্ডারে যেভাবে আমরা চলছি, তার সর্বোচ্চ মন্দির হলো এটা। এই দুটো, একজন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠান, এই দুটো বিষয়কে তোমরা মাথায় করে রাখো, পরবর্তীতে আমরা দেখবে আলোচনা করব এবং তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। এবার দেখো, আমরা প্রথমে যেটা বলতে চাইবো সেটা হলো গণতন্ত্র শব্দের উৎপত্তি, মানে কোত্থেকে এলো এই গণতন্ত্র কথাটা। প্রথমে আমি তোমাদের বলি, গণমানি আমরা সাধারণভাবে জনগণ বলি, গণমানি জন, জনমানি গণ, গণমানি মানুষ। গণমানি কি? মানুষ। মানুষ মানে আমি, তুমি, আমাদের আশপাশে যারা আছে সবাই মিলে আমরা কি? জনগণ। তো এই জন্য এটার নাম কি? আর তন্ত্র মানে কি? তন্ত্র মানে হলো শাসন। তো শাসন বা জনগণের শাসন, গণমানি মানুষ, তন্ত্রমানি শাসন। তাহলে গণতন্ত্র শব্দটার অর্থই হলো মানুষের শাসন বা জনগণের শাসন। এই জনগণের শাসন মানে হলো যে আমি আমাকে শাসন করবে, আমি আমাকে শাসন করব, অন্য কেউ নয়। আমি মানে আমরা আমাদের শাসন করব, অন্য কেউ নয়। ঠিক আছে। এই ধারণা থেকেই গণতন্ত্রের উৎপত্তি। প্রথমে দেখো, আমরা যদিও এটাকে গণতন্ত্র বাংলায় বলি, ইংরেজিতে এটাকে বলা হয় কি? ডেমোক্রেসি। ইংরেজিতে কি বলা হয়? ডেমোক্রেসি। সবাই বলো ইংরেজিতে কি বলা হয়? ডেমোক্রেসি। ইংরেজিতে এটাকে বলা হয় ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র। বুঝতে পেরেছো? এখন এই যে ডেমোক্রেসি ইংরেজি কথাটা, এটা আসলে দুটো শব্দ থেকে এসছে। সেই শব্দ দুটো হলো মানে গ্রিক শব্দ। গ্রিক মানে কি বুঝো? গ্রিক মানে হলো গ্রিস দেশের সাথে সম্পর্কিত কোনো বস্তুকে গ্রিক বলা হয়। যেমন গ্রিক হলো ইউরোপের একটা দেশ, সেই দেশের মানুষ, সেই দেশের বস্তু, সেই দেশে যা কিছু আছে তখন গ্রিসের নাম করে বলা হয়, সেটা হলো গ্রিস। ভারতের মানুষ, ভারতের বস্তু কি বলি আমরা? ইন্ডিয়ান। ঠিক আছে। নেদারল্যান্ডের কোনো বস্তু, কোনো জিনিস কি বলি আমরা? ডাচ। অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে যেমন আমরা কি বলি? ওজি। যেমন আমরা কি বলি সাউথ আফ্রিকার ক্রিকেটারদের কি বলি? তো ওরা সাউথ আফ্রিকার, আমরা প্রোটিয়াস বলি। সেভাবে গ্রিকের সাথে কোনো বস্তু, কোনো শব্দ, কোনো সংস্কৃতি গ্রিসের সাথে যখন সম্পর্কিত হয় তখন সেটাকে আমরা বলি গ্রিক। ঠিক আছে। সেই গ্রিক দেশের
থেকে প্রথম গণতন্ত্রের ধারণা কিন্তু শুরু হয়। তো তাদের দেশের দুটা শব্দ তখন প্রচলিত ছিল, সেই শব্দটা তোমরা দেখো, তোমরা স্লাইডে দেখতে পাবে। এটা হলো, একটা হলো ডেমোস, ডেমোস শব্দের অর্থ হলো জনগণ, আর ক্রেটোস মানে হলো শাসন। তার মানে হলো ডেমোস ক্রেটোস, এটা এই দুইটা গ্রিক শব্দ মিলে ইংরেজিতে ডেমোক্রেসি শব্দটা এসেছে। তাহলে আমরা যদি গ্রিক শব্দ থেকে ডেমোস মানে জনগণ, ক্রেটোস মানে হলো শাসন, একসাথে যদি আমরা মিলাই তাহলে জনগণের শাসন, অর্থাৎ জনগণ পরিচালিত শাসন ব্যবস্থাই হলো কি গণতন্ত্র। বুঝতে পেরেছ? তাহলে আমি বাংলায় যে বললাম গণমানি হলো মানুষ আর তন্ত্রমানি শাসন, সেটা গ্রিকে গিয়ে কি হলো ডেমোস জনগণ, ক্রেটোস শাসন। সেই ডেমোস এবং ক্রেটোস মিলে ইংরেজিতে ডেমোক্রেসি, তার থেকে আমরা বাংলায় পেলাম গণতন্ত্র মানে মানুষের শাসন। ঠিক আছে? অর্থাৎ জনগণ যে শাসন, জনগণ সাধারণ অর্থে আমরা যে সিস্টেমের মধ্যে আছি, সরকার যখন জনগণ মিলে পরিচালিত করে তখন সেটাকে আমরা কি বলি গণতন্ত্র বা মানুষের শাসন বলি। এটা আমরা জানলাম যে গণতন্ত্র শব্দের উৎপত্তি কোত্থেকে এলো। এখন এটা কি, ডেফিনিশনটা কি, কাকে বলে? যদিও আমরা একটু আলোচনা করেছি যে মানুষ যখন নিজেরাই নিজেদেরকে শাসন করে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করে, নিজেদেরকে পরিচালিত করে, এমন ব্যবস্থাই হলো গণতন্ত্র। কিন্তু আমরা একটু একাডেমিক অর্থে আমরা দেখব, যেমন গণতন্ত্রের সংজ্ঞা, মানে গণতন্ত্র কাকে বলে। ঠিক আছে? তো গণতন্ত্র কাকে বলে তার কয়েকটা সাইড আছে। একটা হলো সংকীর্ণ অর্থে, আরেকটা হলো ব্যাপক অর্থে, আরেকটা হলো সাম্প্রতিক, মানে বর্তমানে আমরা এই গণতন্ত্রটা কিভাবে আমরা ইউজ করি। আর মার্ক্সবাদ মানে হলো কার্ল মার্ক্সের যারা অনুসারী বা তার যে দর্শন সেটা হলো মার্ক্সবাদী দর্শন। সে মার্ক্সবাদী দর্শনে এই গণতন্ত্র কাকে বলে। তো প্রথমে আমরা বলি সংকীর্ণ অর্থে মানে হলো ন্যারো অর্থে, খুব ব্যাপক না, স্বাভাবিকভাবে আমরা যে বস্তুটাকে বুঝি সেটাকে সংকীর্ণ অর্থ বলে। তো সেই সংকীর্ণ অর্থে বলা হচ্ছে শাসন কাজে সকলের অংশগ্রহণ। অর্থাৎ দেশ যখন পরিচালিত হয়, আমরা যখন আমাদের শাসন করি, মানুষ যখন সেটাতে অংশগ্রহণ করে, সেটাই হলো কি গণতন্ত্র। এটা সংকীর্ণ অর্থে কেন? কারণ এই সংকীর্ণ অর্থে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, বিশেষ করে আমি যার ছবি তোমাদের প্রথম দেখালাম, যে আমেরিকার রাষ্ট্রপতি প্রাক্তন আব্রাহাম লিঙ্কন, উনি একটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা বড় হলে এটা তোমাদের মনে থাকবে, এখনও তোমরা মনে করতে পারো। এবং পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানের এমন কোনো স্টুডেন্ট নেই যারা এই আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞাটা জানে না, ডেফিনিশনটা জানে না। সেটা কি? উনি বলেছেন গভর্নমেন্ট, যেটাকে আমরা সরকার বলি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। যে গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হলো একটা সরকার, অফ দ্য পিপল যা জনগণের। কিভাবে হয়? বাই দ্য পিপল, জনগণ এটাকে তৈরি করে। এটা কার জন্য হয়? ফর দ্য পিপল, জনগণের জন্য। অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকারকে কি বলে? গণতন্ত্র বলে। মনে থাকবে তোমাদের? খুব অসাধারণ না উনি বলেছেন? ঠিক আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ঠিক আছে? ভালো লেগেছে তোমাদের এটা? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। মাথা দিয়ে বলছো কেন? মুখ দিয়ে বলো। ঠিক আছে, রেসপন্স করো। আমি আগেই বলেছি এখানে আমি বলবো না। আমি যদি একা বলি এটা হবে কি শরীয়তান্ত্রিক ক্লাস, যে স্যার একাই বলে গেল। আর গণতান্ত্রিক ক্লাস মানে কি আমি বলবো, এখানে তোমারও বলার স্বাধীনতা আছে। তো মানুষের শাসন তখন আসবে না যখন আমার কথা বলার স্বাধীনতা আছে, তোমার শুনবার স্বাধীনতা আছে, তোমারও কথা বলার স্বাধীনতা আছে, এবং আমি তোমার মতকে সম্মান জানিয়ে আমি তোমার কথাটা শুনবো। স্বরূপানন্দ কি বলতে চাও বলো, প্রিয়াঙ্কা কি বলতে চাও বলো, তুমি বলবে। এই যে ইনভলভমেন্ট অফ ইচ আদার ইন এ পার্টিকুলার সিস্টেম, ইন এ পার্টিকুলার ম্যানেজমেন্ট, কোনো একটা কাজ ব্যবস্থাপনায় সকলের অংশগ্রহণ, সেটাই হলো কি গণতন্ত্র। তাহলে সংকীর্ণ অর্থে এটা আমি কেন বললাম?
ডেফিনিশনটা তো আব্রাহাম লিঙ্কনের সুন্দর। সংকীর্ণ অর্থে এই জন্য যে শাসন কাজে সকলের অংশগ্রহণ করতে আসলে উনি কি বুঝিয়েছেন, এই সকল কারা, ছোট্ট যে দুধের শিশুটা আসে সেও কি করবে, যিনি একদম বৃদ্ধ অশীতিপীড়িত রুগী তিনিও কি থাকবেন, যিনি হাসপাতালে শয্যাশায়ী উনিও কি শাসন কাজে অংশগ্রহণ করবেন, উনি নির্দিষ্ট করে কিছু বলেননি, উনি সমগ্র জনগণকে ইনভলভ করে ফেলেছেন। বলেছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সেই জন্য এটা সংকীর্ণ অর্থে। সংকীর্ণ আমরা কেন বললাম, কারণ গোটা বিষয়টা আমাদের কিন্তু বুঝে আসেনি, সেই জন্য এটাকে আমরা সংকীর্ণ বলেছি। তো কেউ বলছেন না তাহলে গণতন্ত্রের একটা ব্যাপক অর্থ থাকবে, যে আমরা আরও বেশি করে বুঝবো কি এটা। ঠিক আছে, শুধু আব্রাহাম লিঙ্কনের এই সংজ্ঞা দিয়ে আমাদের মন ভরে না, আমরা আর একটু ব্যাপক চাই। তো রাষ্ট্রবিজ্ঞানীরা বেরিয়ে এসেছেন, অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা, তখন তারা ব্যাপক অর্থে গণতন্ত্রকে তারা বিশ্লেষণ করেছেন। অনেক রাষ্ট্রবিজ্ঞানী আছে, তোমরা যখন বড় হবে প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী আলাদা আলাদা করে কি বলেছেন গণতন্ত্র সম্পর্কে সেটাও তুমি পড়বে। আজকে আমরা যেটা শুরু করব, যে ব্যাপক অর্থে গণতন্ত্র মানে হলো সমষ্টির সম্মতি। সমষ্টি সম্মতি মানে হলো, মনে করো আমরা ক্লাসে বসে সিদ্ধান্ত নিলাম যে চলো আজকে আমরা একটা পিকনিক করব, ঠিক আছে, চলো আজকে আমরা স্কুলে সাফাই অভিযান করব। প্রস্তাবক আমি, তোমরা সবাই বললে হ্যাঁ স্যার আমরা করব। তোমরা কারা? ক্লাসের নবম শ্রেণীর সকল বিদ্যার্থী বন্ধুরা সবাই সম্মতি দিলে হ্যাঁ চলুন স্যার আমরা কাজটা করি। তো একজন প্রস্তাব করে বাকি সবাই সমর্থন করে, তাহলে সবার ইনভলভমেন্ট হলো এখানে। এই যে সিদ্ধান্তটা আমরা নিলাম সাফাই অভিযানের, সিদ্ধান্তটা নিলাম কোথাও পিকনিকে যাব, ঠিক আছে, আমরা এক্সকারশনে যাব, শিক্ষামূলক ভ্রমণে যাব, তাহলে সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হলো গণতান্ত্রিক সিদ্ধান্ত। তাহলে সমষ্টির সম্মতি। আরেকটা বলা হয়েছে যে অনুমোদন, শুধু সম্মতি দিলেই হবে না, কখনো কখনো অনুমোদন, সম্মতি আর অনুমোদনের মধ্যে পার্থক্য হলো, সম্মতি মানে হলো জাস্ট আমি উইদাউট এক্সপ্রেশন আমি বলতে পারি হ্যাঁ, আর অনুমোদন মানে হলো একটা স্ট্রাকচারে গিয়ে নিজে ইনভলভ হয়ে সেটাকে গ্রহণ করা, এটা হলো অনুমোদন। তাহলে আমাদের সমষ্টি সম্মতি, অনুমোদন, স্বার্থের গুরুত্ব। স্বার্থের গুরুত্ব মানে হলো আমরা যখন একটা সিদ্ধান্ত নিলাম চলো এই কাজটা করি, তখন আমরা আলটিমেটলি দেখবো whether it is meant for the maximum interest of the maximum people, for the maximum good for the maximum people। যত বেশি মানুষের স্বার্থকে এখানে সম্পৃক্ত করা যায় আমাদের গণতান্ত্রিক সিদ্ধান্ত বা গণতন্ত্রের সেই সিদ্ধান্তটা ততই বেশি প্রাচুর্যময় হয়, সুন্দর হয়। বুঝতে পেরেছ? তাহলে স্বার্থের গুরুত্ব মানে হলো আমি একটা সিদ্ধান্ত নিলাম, এমন কিছু করলাম যেটা আমার স্বার্থ তো পূরণ করে, কিন্তু আমার পাশে যারা, আমার ফেলোবিং যারা, তাদের স্বার্থকে পূরণ করে না, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র হয় না। তাহলে কি বেশিরভাগ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এবং তার স্বার্থকে পূরণ করে এমন ব্যবস্থা হলো কি গণতন্ত্র। দেখো ব্যাপকতা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে বলছে কি সর্বক্ষেত্রে সাম্য। সর্বক্ষেত্রে সাম্য মানে হলো যে মনে করো তুমি ভোট দিচ্ছ, আমি ভোট দিচ্ছি, তুমি স্টুডেন্ট, তুমি কলেজে আছো, তোমার 18 বছর পূর্ণ হয়েছে, তুমি এখন ভোট দেবার অধিকার পেয়েছো, তুমি দিচ্ছ, ছাত্র বলে তোমার এটা মূল্য কম, শিক্ষক বলে আমার মূল্য বেশি, এটা কিন্তু নয়। একজন শ্রমিক সে ভোট দিচ্ছে মাত্র 300 টাকা সারাদিন ইনকাম করে, তার ভোট এবং শিল্পপতির ভোট দুটো আলাদা, এটা নয়। তার ভোটের যা মূল্য তার ভোটেরও তাই মূল্য, শিল্পপতির এবং শ্রমিকের। রাষ্ট্রপতি সাধারণ মানুষ, আমি এবং তুমি, আমরা সকলের মাঝে কি এই পদ্ধতিটার মধ্যে একটা সাম্য লুকিয়ে আছে, যে উই আর অল ইভেন। গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় যে আইনটা হয়, যে রুলটা হয়, যার মধ্যে দিয়ে আমাদের জীবন ব্যবস্থা চলে, সেখানে আমাদের কী হয় জানো, ওইখানেও সাম্য কথাটার মানে হচ্ছে যে এভরিওয়ান ইররেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, কালার, ক্রিড অ্যান্ড আইডেন্টিটি, দে আর টোটালি ইকুয়াল ইন দ্য আই অফ ল। যে আইনের চোখে প্রত্যেকের তার পরিচিতি ভিন্ন, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ পাহাড়ি, কেউ বাঙালি, কেউ উড়িয়া, কেউ কন্নড়, কেউ তামিল, কেউ কাশ্মীরি, এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, ধনী গরিব উঁচু নিচ বিভিন্ন কাস্টের সকলেই যে আইনটা সর্বসম্মতি এবং সবার স্বার্থে আগে বলা আছে হবে, সেখানে দেখবে একটা সাম্যের ব্যবস্থাটা আমরা দেখতে পাবো। তাহলে কি সাম্যটাকে সর্বক্ষেত্রে সাম্য মানে সমান, সাম্য মানে কি সমান। হ্যাঁ, আমার শক্তি কম, একজনের শক্তি বেশি, কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় আইনের চোখে সবাই কি সমান। আরেকটা হলো যে জনকল্যাণ। জনকল্যাণ মানে হলো গণতন্ত্র ওই ব্যবস্থা যেখানে সকলে মিলে অংশগ্রহণ করবে বা সমষ্টির অনুমোদন অংশগ্রহণ করবে, কিন্তু সেই অংশগ্রহণটা প্রথমটার সাথে দেখো মিল আছে, স্বার্থের গুরুত্ব। তাহলে বেশিরভাগ মানুষের স্বার্থ যদি হয় তাহলে সেটা কি হবে, জনকল্যাণে, আমাদের মানে ওয়েলফেয়ার অফ এভরি ইন্ডিভিজুয়াল লিভিং ইন দ্য সোসাইটি। সেই সময়তে প্রত্যেকটা মানুষের সার্বিক কল্যাণে কি, এটা সে উদ্দেশ্যে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা নিবেদিত হবে। এটা আমরা ব্যাপক অর্থে, ঠিক আছে। আর একটা হলো সাম্প্রতিক মতবাদ। সাম্প্রতিক মানে হলো
যে এখন এই যে বর্তমান বিশেষ করে ধরো 2050 সালের আমাদের বর্তমান এই যে 2000 সালের পরে বা আগে 90-এর দশক থেকে শুরু করে বা 80-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্র বলতে কি বুঝি? যেমন মনে করো যে তুমি যে মানুষটা মনে করো নবম শ্রেণীতে পড়ে না, স্কুলে পড়ে না, তখন তার কাছে গণতন্ত্রটা কি? একটা রিক্সাওয়ালা, একটা সাধারণ মানুষ, একটা শ্রমিক, সে গণতন্ত্র বলতে কি বুঝে জানো? সে গণতন্ত্র বুঝে ও পঞ্চায়েত নির্বাচন, এটাই তো গণতন্ত্র। ও পঞ্চায়েত সমিতির নির্বাচন, ও আচ্ছা আমাদের বিধানসভার ও লোকসভার নির্বাচন, ও মিছিল হবে, বিভিন্ন দল আসবে, বিভিন্ন লোকেরা প্রতীক নিয়ে তারা দাঁড়াবে, মানুষের কাছে ভোট চাইবে, জনমত নিজের পক্ষে টানবার চেষ্টা করবে। ও এটা বলতে সে কি বুঝে? বা নির্বাচন ব্যবস্থাটাকে কি বোঝে? সে গণতন্ত্র বোঝে। তো সাম্প্রতিক জীবনের নিরিখে আমরা দেখি প্রতিনিধি নির্বাচনটা বর্তমানের সাথে কেন বলা হয় জানো? কারণ আমরা যখন বলছি যে আমি আমাকে শাসন করব বা মানুষের স্বার্থে মানুষের শাসনটাই কি গণতন্ত্র। এখন সব মানুষকে এখানে অংশগ্রহণ করবে? সবাই কি সম্ভব? মনে করো তুমি আমি সবাই মিলে কি আমরা পারবো এটা ব্যবস্থা চালাতে? না। তখন আমরা কি করব? লক্ষ লক্ষ মানুষের মাঝে আমরা চাইবো ওই লোকগুলো সিদ্ধান্ত নিক যাদেরকে আমরা নির্বাচিত করব। একটা গ্রামে ধরো 1000 মানুষ, সবাই মিলে তো আর সিদ্ধান্তটা নেয় না, সম্মতি থাকে, তাদের সম্মতিটা ভোটে রূপান্তরিত হয়ে একটি ব্যক্তি নির্বাচিত হয়। সে ব্যক্তি তখন আর ব্যক্তি থাকে না, হি হ্যাজ বিকাম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মেনি পিপল। সে অনেক মানুষের কি হয়? তখন প্রতিনিধি হয়। এবং সে যখন সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্তটা তার নিজের হয় না, তার যত মানুষ আছে পেছনে তাদেরকে সে রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে তাদের স্বার্থটাকে নিয়ে সে চিন্তা করে। এটা হলো সাম্প্রতিক মতবাদ, ঠিক আছে? আরেকটা হলো স্বার্থান্বেষী গোষ্ঠীসমূহের সমঝোতার প্রক্রিয়া। এটা মানে হলো কি জানো? আমাদের সমাজের বিভিন্ন রকমের মানুষ আছে, ঠিক আছে? বিভিন্ন স্তর, বিভিন্ন ভাগে, বিভিন্ন স্ট্র্যাটিফিকেশনে আমাদের লোকগুলো আছে। তো সকল গোষ্ঠীর সকল মানুষের স্বার্থটা কিন্তু কি সমান থাকে না। সকল দলের, ইভেন রাজনৈতিক দল যারা চাপ সৃষ্টিকারী বিভিন্ন যে সংস্থা আছে, বিভিন্ন যে অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন সিভিল সোসাইটি আছে, সকলের স্বার্থ সমান থাকে না। তো বলবো যে আমি আমার স্বার্থটা চাই, তুমি বলবে তোমার স্বার্থটা চাই, ঠিক আছে? গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় তোমার স্বার্থের মূল্য আছে, আমার স্বার্থের মূল্য আছে। যখন স্বার্থগুলো যখন একসাথে জড়িত হয় এবং পরস্পর একটা কম্প্রোমাইজ করে, ঠিক আছে ভাই এই 5টা জিনিসের মধ্যে ঠিক আছে তুই আড়াইটা নি, আমি আড়াইটা নি, তাহলে আমি কি করলাম? সমঝোতা করলাম, ঠিক আছে? এই সমঝোতার প্রক্রিয়া হলো কি গণতন্ত্র। নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের আগে পরে সব ক্ষেত্রেই বিভিন্ন স্বার্থপর যে গোষ্ঠীগুলো আছে নিজেদের পক্ষে নিজেদের স্বার্থ চায়, তারা যখন একটা সমঝোতা করে যে প্রক্রিয়াটা, সেটা হলো গণতন্ত্র। এটা হলো একটা আধুনিক সংজ্ঞা কিন্তু, ঠিক আছে? তারপরে দেখবে মার্ক্সবাদী মতবাদ, যারা কমিউনিস্ট মতবাদ বা মার্ক্সবাদী বা মার্ক্সীয় দর্শনে যারা বিশ্বাস করে, তারা কিন্তু বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার একটু সমালোচনা করেছেন। সমালোচনা কেন? বলছে এটা যদিও গণতন্ত্র সকলের অংশগ্রহণ, কিন্তু এখানে আসলে মুষ্টিমেয় কিছু মানুষ যারা মাসেল পাওয়ারে, টাকা পয়সার পাওয়ার আছে, যাদের বলার ক্ষমতা আছে, তারা কি করে মানুষের সমস্ত মতামতগুলোকে কৌশলী নিজেদের পক্ষে নিয়ে আসলে নিজেদের স্বার্থের চিন্তা করে, মানুষের চিন্তা করে না। সুতরাং একটা বিশেষ শ্রেণীর স্বার্থকে চরিতার্থ করার জন্য অনেক সময় গণতান্ত্রিক ব্যবস্থাটা তারা ইউজ করে। সেই জন্য মার্ক্সবাদী যারা আছে তারা কিন্তু এই বর্তমান সিস্টেমের গণতন্ত্রের পুরো বিষয়টাতে তারা একমত প্রকাশ করেন না, ঠিক আছে? কারণ তারা মনে করে যে গণতান্ত্রিক ব্যবস্থা হলো শ্রেণী স্বার্থে পরিণত হয়। তখন তারা কি গণতন্ত্র চান? মার্ক্সবাদীরা ওই গণতন্ত্র চান যেখানে শ্রমিক শ্রেণীর এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে? এবার গণতন্ত্রের সংজ্ঞা আমরা দেখলাম। তো সংজ্ঞা যখন আমরা দেখেছি তখন তার কিছু বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পাবে। সেই বৈশিষ্ট্যটা কি আমরা আগেই বলেছি, তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো ব্যবস্থাটা কি? জনগণের শাসন, প্রতিনিধি নির্বাচন থাকবে, নাহলে গণতন্ত্র থাকবে না। তারপর সার্বজনীন ভোটাধিকার, ওই যেটা বললাম, যদিও সকলের অংশগ্রহণ, কিন্তু নির্দিষ্ট একটা বয়স পেরুলে পরে আইন মোতাবেক সেটা করারই হলো কি গণতন্ত্র। যেমন আমাদের 18 বছরে ভোটাধিকারটা আমাদের থাকে, 18 বছরে সমস্ত মানুষ কি করে? অংশগ্রহণ করে। জনগণের সার্বভৌমিকতা মানে হলো আমি যাকে নির্বাচন করছি সে যাবে, যদি সে ভালো কাজ না করে তাহলে পরবর্তী 5 বছরে ভোট দিয়ে তাকে আমি আবার ফিরিয়ে আনবো। এটা হলো আমার সার্বভৌমিকতা। কথাটা মানে হচ্ছে দ্য সুপ্রিম পাওয়ার, অসাধারণ ক্ষমতা, আনলিমিটেড পাওয়ার। যাকে আই এম গোয়িং টু মেক হিম মাই রিপ্রেজেন্টেটিভ, ইফ হি ইজ নট ডুইং ওয়েল, ভালো করে না, আই উইল কল হিম ব্যাক, আমি তাকে আবার ফিরিয়ে আনবো। আবার একইভাবে যারা নির্বাচিত হয়ে যায়
তারা যখন ভাবে আরে এরা আমাদেরকে নির্বাচিত করেছে, সুতরাং আমার কাজ কি, আমি ওদের জন্য ভালো কাজ করব। তো সাধারণভাবে দায়িত্বশীল সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় থাকে। অপরিহার্য দলীয় ব্যবস্থা, যেহেতু ক্ষমতা থাকবে, একদল না একদল রাষ্ট্রকে পরিচালনা করবে, দেশকে পরিচালনা করবে, ঠিক আছে, সেখানে তাহলে দলীয় ব্যবস্থা থাকবে। দলীয় ব্যবস্থা না হলে গণতান্ত্রিক পদ্ধতিটা সুন্দরভাবে ফুটে ওঠে না। সুতরাং গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় কি থাকবে, দল ব্যবস্থা থাকবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার লড়াই, এটা আমরা অলরেডি বলেছি, সময় আসবে, পিরিয়ডিক্যাল নির্বাচন হবে, পঞ্চায়েত হোক, অ্যাসেম্বলি হোক, পার্লামেন্ট হোক, সময়ে সময়ে সেটা হবে এবং মানুষের প্রতিনিধি পাঠাবে তাদের স্বার্থে কাজ করার জন্য, ঠিক আছে। রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক সহনশীলতা একটা মজার ব্যাপার। মজার ব্যাপার কেন জানো? যখন আমি বলছি আমাদের মতের বিভিন্ন স্বার্থের যে সংশ্লিষ্ট ব্যাপারটা আছে, তাহলে আমি যখন আমার স্বার্থের কথা চিন্তা করব, আমার মতের কথা চিন্তা করব, আমি ভাববো যে না, এই জয়ের যে মতটা আছে সেটাও আমি সম্মান করব, আমারটা থাকুক, প্রিয়াঙ্কা যে মতটা দেবে সেটাও আমি কী করবো, তাকে গ্রহণ করব। তাহলে কি হয়ে ওঠে, এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থায়, সত্যিকারের গণতান্ত্রিক জীবন চায় পরস্পর একটা সহনশীলতা, একে অপরকে অ্যাকোমোডেট করার একটা ব্যবস্থা থাকে। আর সাম্যের নীতি অনুসৃত ব্যাপারটা কি, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি। কেমন? এখন দেখো, গণতন্ত্রের কিন্তু বেশ কয়েকটা প্রকার আছে। একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র। আমি তোমাদেরকে এই স্লাইডগুলো এইভাবে আছে, তবুও তোমাদের আমি সংক্ষেপে বলছি। প্রত্যক্ষ গণতন্ত্র হলো যেখানে মানুষ সরাসরি অংশগ্রহণ করে, এবং এটা কখন সম্ভব জানো? যেখানে যেই জায়গায় লোকসংখ্যা খুব কম। একসময় গ্রিসে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল, বর্তমান পৃথিবীতে প্রত্যক্ষ গণতন্ত্র নেই। একমাত্র আছে কোথায়? সুইজারল্যান্ডে আছে এবং আমেরিকার কিছু ক্যান্টনে আছে, ঠিক আছে। তাহলে এখন আছে কি জানো? পরেরটা আমি যাই, এটা হলো পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্র মানে হলো, যেমন আমি সরাসরি সিদ্ধান্ত নিই না, আমি আমার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কি করি, আমি আমার সিদ্ধান্ত, আমি আমার সরকার গঠন করি। তাহলে এটা হলো পরোক্ষ গণতন্ত্র। তাহলে কি হয়? জনমতের মর্যাদা এখানে পায়। নির্দিষ্ট সময়ের জন্য আমরা সরকারকে রাখি, আবার যদি ভালো কাজ না করে ফিরিয়ে নিই, ঠিক আছে। ক্ষমতার ব্যবহার করে নাগরিকরা তাকে ফিরিয়ে নিতে পারে। এবং তবে এটার একটা খারাপ দিক হলো, যেহেতু বেশি আমরা নির্বাচিত করি, তখন একটা সিদ্ধান্ত নিতে একটু পার্লামেন্টে যাও, আইন পাশ করো, হ্যাঁ, এটা একটু দীর্ঘসূত্রিতা। এটা হলো একটা গণতন্ত্রের একটু খারাপ দিক। সব জিনিসের মধ্যে তো ভালো খারাপ থাকে, গণতন্ত্রের কিছু খারাপ দিক আছে। এটা খারাপ দিক হলো, এটা সিদ্ধান্তটা একটু সময় নেয়। ব্যয়বহুল ব্যবস্থা, যেমন ইলেকশনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, এটা খারাপ দিক আর কি। যেহেতু আমরা পড়ছি, এটা ভালো এবং মন্দ দুটোই আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। আছে ক্ষমতার অপব্যবহার, ঠিক আছে। তা আমরা সাধারণভাবে দুটি কথা বললাম, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র, ঠিক আছে। এই দুটিরই ভালো দিক এবং খারাপ দিক বললাম। তো বন্ধুরা আমার, আজকের এই ক্লাসের মধ্যে আমরা যেটা আলোচনা করেছি, গণতন্ত্র কোত্থেকে এলো, তার মানে কি, হ্যাঁ, তার প্রকারগুলো কী কী, তার বৈশিষ্ট্যগুলো কী কী, এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে মানুষ যখন নিজেদেরকে নিজেরা শাসন করে, সেটাই হলো গণতন্ত্র বা মানুষের শাসন। আশা করি তোমরা গণতন্ত্র সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছো, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে
স্যার, অর্থনীতি বিষয়টা কি? অর্থনীতি হলো একটি শাস্ত্র যেখানে আমরা আমাদের অসীম চাহিদা এবং সসীম সম্পদের মধ্যে সমন্বয় রক্ষা করার বিষয়গুলোকে আমরা আলোচনা করি।